শুভেচ্ছা। বাংলাদেশ সায়নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। নির্ধারিত সময়ের প্রায় দ্বিগুণ আলোচনা করলেন ট্রাম্প ও শি জিনপিং। দুই পক্ষের দুরকম বিবৃতি। কিছু ব্যাংকের বড় ধরনের মুনাফা আর কিছুর ব্যাপক লোকসান। বিশেষজ্ঞরা বলছেন খাতটির জন্য অশনি সংকেত। শাপলা চত্বরের কথিত হত্যাযজ্ঞে জড়িত থাকার অপরাধে দুই সাংবাদিক ও দীপু মনিকে দেখানো হলো গ্রেপ্তার। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। তাইওয়ান ইস্যুতে বিদ্যমান বিরোধ ঠিকঠাক মতো সামলানো না গেলে চীন ও যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে ১৪ মে বৃহস্পতিবার বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপুলে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চীনা প্রেসিডেন্ট কথা বলেছেন। স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে বারবার দাবি করে আসছে চীন। এটা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির দীর্ঘদিনের বিরোধ রয়েছে, কেননা তাইওয়ানের অস্ত্রের অন্যতম যোগানদাতা ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক ২ ঘণ্টা ধরে চলে, যা নির্ধারিত সময়ের দ্বিগুণ। আলোচনা কেমন হয়েছে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ট্রাম্প শুধু এক শব্দে বলেছেন, চমৎকার। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম চীন সফর করছেন ট্রাম্প। বুধবার রাতে তিনি বেইজিং পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এর আগে ২০১৭ সালের নভেম্বরে তিনি তার প্রথম মেয়াদেও বেইজিং ঘুরে যান এবং তার ওই সফরের পর মার্কিন কোনো প্রেসিডেন্ট আর দেশটিতে যাননি। বাংলাদেশের ব্যাংকিং খাত এখন এক অদ্ভুত দ্বৈত বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে। একদিকে কয়েকটি বেসরকারি ব্যাংক রেকর্ড পরিমাণ মুনাফা করছে, হাজার কোটি টাকার ক্লাবে নাম লেখাচ্ছে, ভালো লভ্যাংশ দিচ্ছে। অপরদিকে একই সময় কিছু ব্যাংক ভয়াবহ লোকসান, বিপুল ঋণ খেলাপি, প্রভিশন ঘাটতি ও মূলধন সংকটে ডুবে যাচ্ছে। শেয়ার বাজারে একের পর এক ব্যাংকের জেড ক্যাটাগরিতে নেমে যাওয়ায় বিনিয়োগকারীদের আস্থাও তলানিতে পৌঁছেছে। ব্যাংক খাতের এই বৈপরীত্য এখন শুধু আর্থিক বিশ্লেষকদের নয়, সাধারণ আমানতকারী ও বিনিয়োগকারীদের কাছেও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতি যখন চাপের মধ্যে, ব্যবসা বাণিজ্য স্থবির, তখন কিছু ব্যাংক এত মুনাফা করছে কিভাবে? আর একই খাতের অন্য ব্যাংকগুলো কেন ধুঁকছে? ২০২৫ সালের দেশের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক রেকর্ড মুনাফা করেছে। এর মধ্যে শীর্ষ রয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির নিট মুনাফা দাঁড়িয়েছে ২,২৫০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৫৭% বেশি। সিটি ব্যাংক ১,৩২৪ কোটি টাকা এবং পূবালী ব্যাংক ১,০৯০ কোটি টাকা মুনাফা করেছে। কিন্তু এই মুনাফা এসেছে মূলত ৩টি কারণে। প্রথমত, সরকার বর্তমানে বড় বাজেট ঘাটতি মেটাতে উচ্চ সুদে ব্যাংক থেকে ধার নিচ্ছে। ফলে ব্যাংকগুলো ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করে ঝুঁকিমুক্তভাবে বড় আয় করছে। দ্বিতীয়ত, বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনে ব্যাপক ছাড় দেওয়ায় অনেক মন্দ ঋণ কাগজে কলমে নিয়মিত দেখানো সম্ভব হয়েছে। এতে ব্যাংকগুলোর প্রভিশন রাখার চাপ কমেছে। তৃতীয়ত, কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত নমনীয়তা এবং পরিদর্শনের তুলনামূলক শিথিলতার কারণে ব্যাংকগুলো তাদের আর্থিক অবস্থাকে তুলনামূলকভাবে ভালোভাবে উপস্থাপন করতে পেরেছে। ব্যাংকারদের ভাষায়, অর্থনীতি খারাপ হলেও কাগজে আয় দেখানো সম্ভব হয়েছে। ব্যাংক খাতের এই সংকটের সবচেয়ে বড় উদাহরণ এখন ইসলামী ব্যাংক পিএলসি। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকগুলোর একটি হওয়া সত্ত্বেও ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ব্যাংকটি ২৮৮ কোটি টাকা লোকসান করেছে। সমন্বিত শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৭৯ পয়সা। ব্যাংকটির আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ তথ্য। ২০২৫ সাল শেষে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৯৪,৩২২ কোটি টাকা, যা মোট বিনিয়োগের প্রায় ৫১%। দেশের মোট খেলাপি ঋণের প্রায় ১৭%ই এখন এই এক ব্যাংকের দখলে।
দেশের বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ আকৃষ্ট করতে বেসরকারি খাতকে সমুদ্র বন্দরের জেটি ও টার্মিনাল নির্মাণ এবং পরিচালনার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এজন্য নৌ পরিবহন মন্ত্রণালয় বেসরকারি জেটি ও টার্মিনাল ব্যবস্থাপনা নীতিমালা ২০২৬ এর খসড়া প্রণয়ন করেছে। খসড়া অনুযায়ী বন্দরের সীমানায় সরকারি বা ব্যক্তিগত জমিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অনুমোদনে এসব অবকাঠামো গড়ে তোলা যাবে। বৈদেশিক বাণিজ্যে ৯৩% সমুদ্র বন্দরে দিয়ে সম্পন্ন হওয়ায় ক্রমবর্ধমান চাপ সামলাতে এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। ল্যান্ডলর্ড পোর্ট কাঠামোতে আধুনিক প্রযুক্তি ও স্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে বন্দর জট কমবে এবং সেবার মান বাড়বে। তবে যোগ্য প্রতিষ্ঠান নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর টুল পোর্ট ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে কথিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ড দীপু মনি, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তারি দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ১ তাদের গ্রেপ্তারি দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৭ মে শুনানিতে প্রসিকিউটর গাজী এম.এস. তামিম ট্রাইব্যুনালকে বলেন, শাপলা চত্বরের ঘটনার সময় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে আন্তর্জাতিকভাবে সমর্থন দিয়ে বক্তব্য দেন। এছাড়া সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল হক বাবু ৭১ টেলিভিশনের মাধ্যমে হেফাজতের সমাবেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রচার করেন বলে অভিযোগ করা হয়। অবশ্য সে সময় এই ঘটনার সাক্ষী যারা ছিলেন তাদের কাছ থেকে জানা যায়, হেফাজত কর্মীরাই সেদিন সাংবাদিক, বিশেষত নারী সাংবাদিকদের উপর একাধিক হামলা চালায়। এর মধ্যে সবচেয়ে ন্যাক্কারজনক হামলা চলে ২১ টিভির সাংবাদিক নাদিয়া শারমিনের ওপর। তাকে পল্টন এলাকায় মাটিতে ফেলে ভয়াবহ মারধরের মাধ্যমে গুরুতর আহত করে হেফাজত কর্মীরা। সম্প্রতি আমরা দেখেছি পুলিশের এলিট ফোর্স র্যাবের সদস্যদের ডাকাতদের হাতে হেনস্থা হতে। শুধু তাই নয়, ডাকাতরা রীতিমতো কান ধরে উঠবস করিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এ নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান ঘিরে চলা উত্তেজনা শুধু তেলের দাম বাড়াচ্ছে না, বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করছে না, এর প্রভাব পড়ছে সমুদ্রের গভীরে দক্ষিণ আফ্রিকার তিমিদের জীবনেও। ২০২৩ সালের নভেম্বরে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে জাহাজ হামলার পর থেকেই বাণিজ্যিক জাহাজগুলো নতুন রাস্তা খুঁজতে বাধ্য হয়েছে। এখন ইরানের কারণে হরমুজ প্রণালী ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বেশিরভাগ জাহাজ এড়িয়ে চলছে মধ্যপ্রাচ্যের সংক্ষিপ্ত রুট। ফলে তাদের যেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে। আর এই ঘুরপথের কারণে দক্ষিণ আফ্রিকার উপকূলে জাহাজ চলাচল প্রায় দ্বিগুণ হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার জলসীমায় রয়েছে ৪০টিরও বেশি প্রজাতির তিমি। কেপ অব গুড হোপ এলাকায় বিশেষ করে সাউদার্ন রাইট হোয়েল, হামব্যাক হোয়েল ও ব্রায়ার্স হোয়েলের অন্যতম প্রধান আবাসস্থল। বিশেষ করে হামব্যাক তিমিদের বিশাল একটি দল এই এলাকার খাবার খেয়ে অ্যান্টার্কটিকার দিকে যাত্রা শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন এটি বিশ্বের সবচেয়ে বড় হাম্পব্যাক তিমির দল, সংখ্যায় প্রায় ১১ থেকে ১৩,০০০। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের বিশেষজ্ঞ ক্রিস জনসন বলেন, তিমিরা এখনও জাহাজের গতির সঙ্গে মানিয়ে নিতে শেখেনি। কোনো কোনো প্রজাতি শব্দ শুনলে পালানোর বদলে পানির আরও গভীরে চলে যায়, যা সংঘর্ষের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। জলবায়ু পরিবর্তনের কারণেও তিমিদের আচরণ বদলাচ্ছে। ২০১১ সাল থেকে হাম্পব্যাক তিমিরা দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে নতুন করে খাবার খুঁজতে শুরু করেছে, যেখানে এখন জাহাজ চলাচল সবচেয়ে বেশি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্র অবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। দিন শেষে ডিএসই ব্রড ইন্ডেক্স আগের দিনের চেয়ে
1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,245 পয়েন্টে। আর ডিএসসি সরিয়া সূচক 0.84 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,066 পয়েন্ট এবং ডিএসসি 30 সূচক 9 পয়েন্ট কমে অবস্থান করছে 1,981 পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া 396 কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 199টির, দর কমেছে 144টির এবং দর অপরিবর্তিত রয়েছে 53টির। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বিশ্বকাপে নির্দিষ্ট কিছু দর্শকদের জন্য ভিসার শর্ত শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবারে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসার আবেদনকারীদের বড় অঙ্কের জামানত বা বন্ড জমা দেওয়ার যে পদ্ধতি চালু ছিল তা ফুটবল প্রেমীদের জন্য শিথিল করা হচ্ছে। অভিবাসন নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ট্রাম্পের গৃহীত বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র 50টি উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য $5,000 থেকে $15,000 যা বাংলাদেশি মুদ্রায় 18 লাখ টাকা পর্যন্ত ভিসা জামানত জমা দেওয়ার নিয়ম চালু করেছিল। এই অর্থ যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরার পর ফেরত দেওয়া হয়। এবার বিশ্বকাপে জায়গা করে নেওয়া আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়ার নাগরিকদের জন্য এই ভিসা জামানত দেওয়া বাধ্যতামূলক ছিল। বাঙালিয়ানা সান্ধ্যের সংবাদ শেষ হল। ধন্যবাদ।